একটা শহরে প্ল্যাটফর্মের কোনায় মানিক ভিক্ষে করছিল। যারা যাতায়াত করছিল তাদের কাছে হাত জোড় করেও ভিক্ষে চাইতো। কেউ ওকে কিছু পয়সা দিত, আবার কেউ ওকে তাড়িয়ে দিত। একদিন ওইখান দিয়ে রবি যাচ্ছিল। সে রবির কাছেও ভিক্ষা চাইল। রবির একটা ছোট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, যেটাতে ওর হাজার খানেক ফলোয়ার্স ছিল। এ ভাই ভাই, কিছু খেতে তো দে না। যাও নিজের কাজ করো। ভাই সকাল থেকে কিছুই খাইনি, আমি হাত জোড় করে বলছি আমাকে কিছু খেতে দাও। আচ্ছা, তোমার খাবার চাই? আমি যদি তোমাকে আজকে খেতে দিই তাহলে তুমি আবার কারোর কাছ থেকে ভিক্ষে চাইবে? এছাড়া আমি কী বা করতে পারি? আমি তোমাকে একটা রাস্তা বলছি, যদি তুমি আমার কথা মতো চলো তাহলে তোমাকে ভিক্ষে চাইতে হবে না। হ্যাঁ ভাই, আমি অবশ্যই কথা শুনবো, বলো আমার কি করা উচিত। আমার কাছে একটা আখের রসের মেশিন আছে, তুমি আমার সাথে আখের রস বিক্রি করতে পারো। হ্যাঁ ভাই, এই কাজটা তো ভালোই, আমি আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। ঠিক আছে, আজকে তুমি জায়গার ব্যবস্থা করো, আমি কালকে মেশিন আখ নিয়ে আসব। কাল থেকেই আমাদের কাজ শুরু করে দেব। মানিকের আইডিয়াটা খুব পছন্দ হলো। রবি চলে গেল। ততক্ষণে মানিক সব প্রস্তুতি সেরে নিল। রবি একটা ছোট ভিডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিল। মানুষ সেটার প্রশংসাও করলো আর সাপোর্ট করার আশ্বাসও দিল। পরের দিন রবি আখের রসের মেশিন আর আখ নিয়ে এলো। মানিকও সব কাজ করে দিল। রবির জন্য প্রথম দিন থেকেই সেখানে অনেক গ্রাহক আসতে শুরু করে দিল, আর ওদের কাজ ভালোই চলতে লাগলো। ভিখারির মতো দেখতে মানিক এখন নতুন ও ভালো জামা পরে বসে আখের রস বিক্রি করছিল। রবির সোশ্যাল মিডিয়া ও ফলোয়ার্সের জন্য সেখানে একটা লম্বা লাইন পড়তো। সবাই সেখানে খুশি মনে আখের রস খেয়ে তারপর রবির সাথে ছবি তুলে আপলোডও করে দিত। মানিক, আমার মনে হচ্ছে যে আর এই একটা মেশিনে কাজ চলবে না। হ্যাঁ ভাই, এত ভিড় যে হচ্ছে, সবাইকে অপেক্ষা করতে হয়, আমাদের এই কাজ বাড়াতে হবে। হ্যাঁ, আমি আরও মেশিন আনিয়ে দেবো, আর সঙ্গে কয়েকজন কাজের জন্য ছেলেও রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমরা রেখে দেবো। রবি নতুন মেশিন আনালো আর বসার জন্য ভালো ব্যবস্থা করে দিল। সঙ্গে কাজ করার জন্য দুটো ছেলেও রেখে দিল। আমি সব কাজ করিয়ে দিয়েছি, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তুমি সব কাজ ভালো করে সামলে নিও। অবশ্যই, চিন্তা করো না দাদা, আমি সব সামলে নেব। তুমি জানো মানিক, আমি এই পর্যন্ত কি করে পৌঁছালাম? দাদা, আপনি তো মহান। না না, সেরকম কিছুই না, আমি কোনো মহান টহান নই। দাদা, তুমি এখানে কি করে পৌঁছালে? আমি আগেও আখের রস বিক্রি করতাম, তারপর আমার হাতে ফোন এলো, আমি তার যথাযথ ব্যবহার করে আমি এত বিখ্যাত হয়ে গেছি। আর তারপর আখের রস, হ্যাঁ, যখন আমি ভিডিও বানাতে শুরু করেছিলাম তখন আখের রসও বিক্রি করার সময়ই পেতাম না, আর আমি এটা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি এটা চালাতে পারছি না। কিন্তু এখন তুমি এসে গেছো, তাই এই কাজটাও চলে যাবে। হ্যাঁ দাদা, আমি এটাকে ভালোভাবে চালাবো, সম্পূর্ণ সততার সাথে এটা চালাবো। তোমার নাম এইভাবেই উজ্জ্বল করব, তোমার নামেই আখের রস বিক্রি হবে। আরে না না, তুমি এই দোকানটা ভালোভাবে চালিও, বাকিটা আমি সামলে নেব। আমি তোমাকে প্রত্যেক মাসে মাইনে দেব। দাদা, তুমি তো আমাকে রাস্তা থেকে তুলে এনে আমার জীবন বদলে দিয়েছো। রবি এই ভিডিওটাও শুট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল। মানিকই এখন সব কাজ দেখাশোনা করছিল। প্রতিদিনের আখের রসের বিক্রি দেখে মানিক চিন্তা করল, রোজ এত টাকা ইনকাম হয়, কিন্তু আমি তো এর থেকে মাইনে হিসেবে সামান্যই টাকা পাই। এবার আমাকে অন্য কিছু করতে হবে, আমি এখানে চাকর হয়ে থাকতে পারবো না, আমাকে টাকা কামিয়ে বড় লোক হতে হবে। মানিকের মনে লোভ জাগলো, আর সেই লোভ অনেকটা বেড়ে গেল। মানিক সবার প্রথমে আখের রসে জল মেশাতে শুরু করলো। শুনছো, রসের মধ্যে বেশি করে বরফ আর জল মেশাও, আমাদের 1 গ্লাস রসকে 3 গ্লাস করে বিক্রি করতে হবে, তাহলে লাভ করতে পারবো। মালিক, এটা তো ভুল, কেউ আমাদের কাছে বিশ্বাস করে আমাদের ভালোবাসে আসছে,
আবার সেই বিশ্বাস ভেঙে দিচ্ছি। তুই চাকরের মতো থাক। বেশি কথা বললে চাকরি থেকে বের করে দেবো। সরি মালিক। এইভাবেই মানিক আখের রসে জল মিশিয়ে মানুষকে বোকা বানাতে শুরু করলো, কারণ মানুষ রবির নামে সেখানে আসছিল। আখের রসের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার একটা আলাদা উত্তেজনা ছিল, কিন্তু সেটা বেশি দিন চলা সম্ভব ছিল না। একদিন একটা লোক, আরে মানিক, আজকাল আর আখের রসে আগের মতো স্বাদ নেই। এটা কি করে বদলে দিলে তুমি? এই আখগুলো আমি তৈরি করি নাকি? আর আমি এর মধ্যে চিনিও মেশাতে পারবো না। আরে ভাই, রেগে যাচ্ছ কেন? আমার স্বাদ অন্যরকম লাগলো, তাই আমি বললাম। আস্তে আস্তে সবাই এই ব্যাপারটা বুঝতে শুরু করলো, কিন্তু তাও ওখানে লম্বা লাইন পড়তো। মানিকের লোভ তাও থেমে থাকলো না, তাই সে দ্বিতীয় উপায় বের করলো আর আখের রসের দাম বাড়িয়ে দিল। সে নতুন দামের বোর্ড লাগিয়ে দিল। তারপরে কিছু লোকের সেটা অদ্ভুত লাগলো, তাই তারা আশা কমিয়ে দিল। মানুষ কত লোভী আর কিপটে। একটু দাম বাড়িয়েছি তাই লোক আসা বন্ধ করে দিয়েছে। আরে 5-10 টাকায় আর কি বা এসে যায়। মানিক নিজেকে শোধরালো না, কিন্তু গ্রাহক আসা কমে গেল। রবিও শহর থেকে ফিরে এলো। রবি দেখলো সেখানে ভিড় অনেক কম। সে সেটা দেখে অবাক হয়ে গেল। মানিক, আজকাল গ্রাহক আসছে না, কি ব্যাপার? আগে তো এখানে লম্বা লাইন পড়তো। গ্রাহকদের মর্জি, ওরা আসে বা না আসে, এতে আমার দোষ কোথায়? তুমি নতুন দাম কেন লাগিয়েছো? এত লাভ করার কি দরকার ছিল? মানুষ যখন এত পছন্দ করছে, তাই আমার মনে হলো বেশি পয়সাও পছন্দ করবে। তুমি তো আমার পুরো ব্যবসা ডুবিয়ে দিয়েছো। এটা আমার ব্যবসা, আমার কাজ। তুমি কে আমাকে বলার আর আমাকে শেখানোর? আমার মন যা চাইবে আমি তাই করব। সব সেট আপ আমি করলাম, তুমি বলছো সব কিছু তোমার? হ্যাঁ, সব কিছু আমার। আমি পুলিশ ডাকার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। প্রথম দিন থেকে আমার সব ফলোয়ার সব ভিডিও দেখেছে, তারা সবাই জানে। রবি সবকিছু লাইভ করছিল। ওর ফলোয়ার্সদের সব সঠিক তথ্য জানা হয়ে গেল। কিছু লোক এসে এইসব দেখে মানিককে মারতে লাগলো। মানিক সেইখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে গেল। রবি বাকি ছেলে দুটোকে দোকানের ভার দিয়ে গেল, আর ওরা দুজন খুব ভালোভাবে চালাতে লাগলো। আমি তোমাদের দুজনকে এই দোকান দিচ্ছি, কিন্তু তোমরা এটাকে সৎভাবে চালাবে। আমরা দুজন দোকান সম্পূর্ণ সততার সঙ্গে চালাবো। দুজনেই রবিকে আশ্বাস দিল আর সম্পূর্ণ সততার সাথে দোকান চালাতে লাগলো। রবি সব ফলোয়ার্সরা দোকানে ফিরে আসতে শুরু করলো। ধীরে ধীরে কাজ বড় হয়ে গেল, সবকিছু আগের মতোই হয়ে গেল। অসততা হলো নষ্ট করার উপায়, কিন্তু সততার সাথে পা মাটিতে রেখেও আকাশ ছোঁয়া যায়। নন্দা একজন গরিব বিধবা মহিলা, যে নিজের 2 মেয়ে দিব্যা আর বিদ্যার সাথে জঙ্গলের পাশে থাকত। নন্দার স্বামী একটা ছোট্ট জমি ছিল, যেখানে নন্দা এখন চাষবাস করত। আরও খুব কষ্ট করে বাড়ির সমস্ত কাজ করত, আর তারপর চাষবাসও করত। নন্দার আখের চাষ ছিল। একবার নন্দার আখের ফসল ভালো মতোই হয়েছিল। ও নিজের ফসল দেখে খুব খুশি ছিল। এইবারে ফসল বিক্রি করে আমি তোমাদের দুজনের জন্য নতুন জামা কিনে দেব। আয় মা, আমার চুড়িও চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দুজনের জন্য চুড়িও অবশ্যই কেনা হবে। দুপুরবেলার সময় ছিল, আর নন্দা নিজের বাড়িতে কিছু কাজ করছিল। ঠিক তখনই ওর জমিতে একটা হাতি এলো, যার 2টো দাঁতই সোনার ছিল। আখের জমি দেখে হাতি খুব খুশি হলো। আরে বাহ, এইগুলো খেতে নিশ্চয়ই মিষ্টি হবে। ভালোই হলো, আজকে আমি এইগুলো খেয়ে পেট ভরবো।
হাতি আখ খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে নন্দা জমিতে পৌঁছলো আর হাতিকে আখ খেতে দেখে কাঁদতে শুরু করলো। আরে হে গজরাজ, হে কি করলেন? এই আখ বিক্রি করে আমি আমার দারিদ্রতা দূর করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা আর দুবেলা খেতেও পাবো না। তুমি কেঁদো না, আমি তোমার অবস্থার ব্যাপারে জানতাম না। আমার দুটো দাঁত সোনার, আমি তোমায় এর কিছু টুকরো দিয়ে দিচ্ছি। তুমি এইগুলো বিক্রি করে তুমি তোমার দরিদ্রতা দূর করো। হাতি নিজের একটা দাঁতের একটা ছোট টুকরো ভাঙলো আর নন্দার হাতে রেখে দিল, আর তারপর ও চলে গেল। সোনার দাঁতের ওই টুকরোটা বিক্রি করে নন্দা ভালোই টাকা পেয়ে গেল, কিন্তু ওই টাকা ও জমিয়ে রাখার বদলে ও কোনো চিন্তা না করে খরচা করতে শুরু করে দিল। আর তার ফলে 1 বছরের মধ্যেই সব টাকা শেষ হয়ে গেল। আরো একবার ওই সোনার দাঁতওয়ালা হাতির কাছ থেকে আমাকে সাহায্য চাইতে হবে। নন্দা হাতির জন্য আখ এনে নিজের জমিতে রেখে দিল আর হাতির আসার অপেক্ষা করতে শুরু করলো। হাতি এলো আর তারপর নন্দা ওকে আখ খাওয়ালো, আর তারপর আমার সব টাকা খরচা হয়ে গেছে। তুমি কি আরো একবার আমার সাহায্য করবে? হাতি দয়ালু ছিল, ও আরো একবার নিজের সোনার দাঁতের একটা টুকরো নন্দাকে দিয়ে দিল। তারপরের 2 বছর নন্দা আর ওর মেয়েদের ভালোই কাটলো, কিন্তু আরো একবার ওদের সব টাকা খরচা হয়ে গেল। এইবারে নন্দা ভাবলো, মনে তো হয় না এইবারে হাতি আমার সাহায্য করবে, কিন্তু এইবারে আমি ওর দুটো দাঁতই বের করে নেব। আবার একদিন নন্দা আখ নিজের জমিতে রাখলো আর হাতির অপেক্ষা করতে শুরু করলো। আর বিকেল হওয়া মাত্রই হাতি ওখানে পৌঁছে গেল, আর এইবারে নন্দা হাতিকে আখ খাওয়ানোর জন্য এগোলো। আর তারপর ও ওই হাতির দুটো দাঁতকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করছিল। হাতি কিছুক্ষণ ছটফট করলো, আর তারপর এক ধাক্কা মেরে নন্দাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। লোভী মহিলা, আমি তোমার এত সাহায্য করলাম আর তুমি লোভে আমার দাঁতটাই ভাঙতে যাচ্ছিলে। জন্তু জানোয়াররা ঠিকই বলে, মানুষ বিশ্বাসের যোগ্যই নয়। এই বলে হাতি জঙ্গলের দিকে ফিরে যেতে লাগলো। আমাকে ক্ষমা করে দিন। না, একদম না, তুমি খুবই লোভী। আজকের পর আমি কোনোদিন মানুষের সামনে আসবো না। আর তারপর হাতি জঙ্গলের দিকে চলে গেল আর কোনোদিন ফিরে এলো না। এই গল্প থেকে আমরা এই শিখলাম যে যারা আমাদের সাহায্য করে তাদের সাথে কখনো বিশ্বাসঘাত করা উচিত নয়। তিব্বতের রাজ জাদুকর ইয়েন নিজের শক্তি দ্বারা একটা সোনালী হাতি বানিয়েছিল। ইয়েন কঠোর তপস্যা করে নিজের সমস্ত শক্তিকে এই জাদুর সোনালী হাতির মধ্যে রেখেছিল। ইয়েনের হাতিটা আকাশে উড়তে পারত, আর ইয়েন ওর পিঠে বসে অনেক দূর দূর পর্যন্ত ঘুরতে যেত। ইয়েনের এই সোনালী হাতিটা শুধুমাত্র
ইয়েনের কথাই শুনতো। আর শয়তান জাদুকর আর ডাইনিদের জন্য ইয়েনের এই হাতি খুবই বিপজ্জনক ছিল। এই সোনালী হাতিটাকে হারানোর জন্য দুটো শয়তান জাদুকর আর একটা ডাইনি হাত মেলালো। ওরা ফন্দি আঁটতে শুরু করলো। এই সোনালী হাতিটা সত্যি বেশ ভালো মতো শক্তিশালী, কিন্তু যদি আমরা ওকে না হারাতে পারি ও আমাদের মেরে ফেলবে। আমি তো অন্য কিছুই ভাবছি। এই সোনালী হাতির মধ্যে জাদুকর ইয়েনের সমস্ত শক্তি রয়েছে। যদি আমরা এই সোনালী হাতিকে নিজেদের বশে করে ফেলতে পারি কেমন হয়? তোমরা কি বলো? তাহলে তো আমরা পুরো তিব্বতে রাজত্ব করব। কিন্তু আমরা ওই সোনার হাতিকে নিজেদের বশে কি করে আনবো? এই কাজে আমাদেরকে শুধুমাত্র বোতলের গোলামই সাহায্য করতে পারবে। কিন্তু আমরা ওই বোতলের গোলামকে পাবো কোথায়? সেটা আমি জানি, চলো আমার সাথে। ডাইনি কিছু একটা জাদু করলো আর ওরা তিনজনে একটা নদীর কাছে চলে গেল। এটাই সেই নদী যেখানে বোতলের গোলাম রয়েছে। আমি এক্ষুনি ওকে খুঁজে আনছি। প্রথমে জাদুকর নিজের লাঠিকে ঘোরালো আর ওই লাঠিটা নদীর ভেতরে চলে গেল। আর তখনই নদীতে একটা বড় ঢেউয়ের সাথে ওই লাঠি আর বোতল দুটোই বাইরে চলে এলো। এই দেখে তিনজনে খুব খুশি হলো। আর এক জাদুকর বোতলটাকে খুললো আর ওই বোতলের গোলাম বাইরে বেরিয়ে এলো। শেষ পর্যন্ত 200 বছর পর আমি আবার আজ মুক্ত হয়ে গেছি। আমাকে মুক্ত করা হয়েছে কেন বলো? যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাকে চিরকালের জন্য এই বোতল থেকে মুক্ত করে দেব। বলো, আমার মুক্তির জন্যে আমাকে কি করতে হবে? তুমি যদি মুক্ত হতে চাও তাহলে ওই সোনালী হাতি কি করে বশ হবে তার উপায় আমাদের বলে দিতে হবে। এ তো খুবই কঠিন কাজ, কিন্তু আমি আমার মুক্তির জন্যে এই কাজ অবশ্যই করব। গোলাম ওই তিনজনকে উপায় বলে দিল আর তারপর তিনজন জোরে জোরে হাসতে শুরু করলো। 3 দিন পরে পূর্ণিমার রাতে দুই শয়তান জাদুকর আর ডাইনিটা একটা যজ্ঞ করতে শুরু করলো। আর এদিকে ইয়েন নিজের ঘরে গভীর নিদ্রায় ঘুমোচ্ছিল। বোতলের গোলাম ইয়েনের ঘরে এলো আর অপেক্ষা করতে শুরু করলো। ওই তিনজনের যজ্ঞের ফলে ইয়েনের শরীর থেকে ওই সোনালী হাতির আত্মা বেরিয়ে এলো। আর যেই ইয়েন আর সোনালী হাতি আলাদা হয়ে গেল, ঠিক তখনই গোলাম নিজের বোতলে ওই হাতিকে বন্দি করে নিল আর জোরে জোরে হাসতে শুরু করলো। আর যেই সোনালী হাতি বন্দি হয়ে গেল, আবহাওয়া পাল্টাতে শুরু করলো আর জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো আর নদী শুকিয়ে গেল। আবহাওয়ার এই পরিবর্তনের খবর জাদুর কচ্ছপের কাছে পৌঁছে গেল। আমি সমস্ত ভালো জাদু প্রাণীদের আদেশ দিচ্ছি যেন তারা সকলে আমার সামনে এক্ষুনি এসে হাজির হয়। ঠিক তখনই জাদুর কচ্ছপের সামনে আগুন, জল, বায়ু, পরীরা আর 3টে জাদু পক্ষীরাজ এসে হাজির হলো। তিব্বত বিপদে আছে। আমাদের ভালো জাদুকর ইয়েন তার জাদু শক্তি সোনালী হাতিকে বন্দি বানিয়ে নিয়েছে। আর ওই 3 শয়তান মিলে তিব্বতকে একেবারে শেষ করে দেবে। আমাদের এক্ষুনি গিয়ে ওদের কাছ থেকে ওই শক্তি ফিরিয়ে আনতে হবে। জাদু কচ্ছপের সাথে সমস্ত ধরনের জাদুর প্রাণীরা সেই জঙ্গলে গিয়ে পৌঁছলো, যেখানে ওই 4 জন শয়তান প্রাণীরা নিজেদের জয়ের খুশি মানাচ্ছিল। জাদু প্রাণীদের দলকে দেখে ওরা ভয় পেয়ে গেল। আর তারপর শুরু হলো জাদু প্রাণীদের মাঝে এক ভয়াবহ যুদ্ধ। 2 শয়তান জাদুকর আর ওই ডাইনি নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিল। আর বোতলের গোলাম তো জাদু কচ্ছপের ওপরেই হামলা করে দিল।
অনেকক্ষণ ধরে ওদের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ চলতে থাকলো। আর শেষ পর্যন্ত ভালো জাদু প্রাণীদের দল শয়তানদের ওপরে ভারী পড়ল। ভালো প্রাণীরা শয়তান প্রাণীদের জ্বালিয়ে ভস্ম করে দিল। আর তারপরে জাদু কচ্ছপ ওই বোতল থেকে সোনালী হাতিকে মুক্ত করে দিল। আর যেই সোনালী হাতি মুক্ত হয়ে গেল, আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে গেল। ফুল ফুটতে শুরু হলো, সব জায়গায় ঠান্ডা বাতাস বইতে শুরু হলো। এই দেখে ভালো জাদু প্রাণীরা খুশি হয়ে গেল। আর তারপর পুনরায় বুড়ো ইয়েনের শরীরে প্রাণ ফিরে এলো। সব আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। আর এই কাহিনী প্রমাণ করলো যে ভালোদের সর্বদাই জয় হয়।